আসসালামু আলাইকুম। আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আজকের সেশনে জয়েন করার জন্য। তো ফারুক ভাই, আপনি কি কিছু আহ, আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু অ্যাড করবেন, নাকি আমি ডাইরেক্ট সেশনে চলে যাব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার স্লাইডটা একটু শেয়ার করি। এর মধ্যে যারা জয়েন করার করুক। আপনারা যদি স্লাইডটা আমার ভিজিবল হয় আমাকে জানাবেন। 1 মিনিট। হ্যালো। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? ভিজিবল? আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে ওয়েলকাম আমাদের আজকের সেশনে। তো আজকে আমরা আসলে আহ, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট উইথ এসকিউএল। তো আসলে আমরা সবাই বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমাদের কাজকর্ম করি, অফিসে হোক বা পার্সোনাল কাজ হোক। তো সেগুলি আমরা ডাটা ম্যানেজ করতে হয়। তো ডাটা ম্যানেজের জন্য আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস প্রোগ্রাম ইউজ করি, সেটা হতে পারে ওরাকেল, পোস্টগ্রেস, মাইএসকিউএল। তো এরকম অনেকগুলি তারপরে এমএস মাইক্রোসফট এসকিউএল আছে। তো এগুলি যেটা আমরা ইউজ করি না কেন, আরডিবিএমএস যদি হয় মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার ক্ষেত্রে আমাদের সেইখানে ডাটাগুলি ম্যানেজ করার জন্য আমাদের এসকিউএল একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। এসকিউএল অর্থ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো সেটা ব্যবহার করে আমাদেরকে আসলে ডাটাগুলি ম্যানেজ করতে হয়। তো আমরা আসলে সেটা সম্পর্কে আজকে জানবো কিছু জিনিস হচ্ছে আমরা থিওরিটিক্যাল ডিসকাস করব, কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব। তো যেহেতু এটা 1 ঘন্টার সেশন, তো আহ, আসলে সময় একটু অল্পই। আহ, অনেক মেজর কিছু হয়তো কভার করা যাবে না, বাট আই উইল ট্রাই টু give you a concept so that if you feel that we need to know or learn more, so that we can arrange more consecutive sessions or workshop on this one. So myself, আমার ইন্ট্রোডাকশন হচ্ছে, আমি মোহাম্মদ মিজানুর রহমান। নয়ন নাম অনেকে পরিচিত, ডাকনাম ফ্রেন্ডরা যারা জানে। আর অনেকে মিজান বলে মানে ডাকতে পছন্দ করে, যারা অফিসে বা অন্য জায়গায়। আর আমি মোটামুটি অলমোস্ট 15 ইয়ার্স প্লাস ডাটাবেজ নিয়ে কাজ করতেছি। সেটা অনেকগুলি ডাটাবেজ নিয়ে কাজ করি, মেজরলি ওরাকল, তারপরে মারিয়াডিবি, মাইএসকিউএল, তারপরে হচ্ছে এমএস এসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল। তো অনেক ডাটাবেজ নিয়ে কাজ করে এক্সপিরিয়েন্স আছে। আর আমার ক্যারিয়ার, আমি অনেকটা সময় দেশের বাইরে কাজ করেছি, সৌদি আরবে। হেলথ ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করা হয়েছে। এখন বর্তমানে আমি কণা সফটওয়্যার ল্যাবে আছি, এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। এখানে সার্ভিস ডেলিভারি অপারেশন এবং ডাটা বেজ অপারেশন, এই দুইটা আমি দেখতেছি আর কি। তো সো উই আচ্ছা, আরেকটা জিনিস ছোট করে জাস্ট, এটা তেমন ইয়ে না, বাট আমার কয়েকটা বই আছে এই ডাটাবেজ নিয়ে। একটা ওরাকল ডাটাবেজ ম্যানেজমেন্টের উপরে, ওরাকল এসকিউএল, পেল এসকিউএল, পাইথন প্রোগ্রামিং, এগুলি রকমারিতে অ্যাভেলেবেল। অনেকদিন, অনেক পুরাতন, এটা মোটামুটি 5-6 বছর আগের অ্যাক্টিভিটি, বাট অনেকে হয়তো কাজে লাগে। যারা বাংলায় কিছু শিখতে চান ডাটাবেজ নিয়ে, তাদের জন্য হয়তো এটা উপকার হতে পারে আর কি। সো এই জন্য একটু আপনাদেরকে দেখানো। আচ্ছা, আজকে আমাদের সেশনের মোটামুটি যেই জিনিসগুলি আমরা ফোকাস করব, আমাদের ইন্টারেস্ট মানে আমরা জানার চেষ্টা করব। ডাটাবেজ নিয়ে কিছু ফান্ডামেন্টাল বিষয় জানবো। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে: ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তারপরে বিভিন্ন ধরনের ডাটা কিভাবে কোয়েরি করে নিয়ে আসা যায়,
বিভিন্ন ক্লজ ব্যবহার করে ডাটাকে ফিল্টার আউট করা যায়, শর্টিং করা যায়, এগ্রিগেট ফাংশন আছে সেগুলি কিভাবে ইউজ করা যায় ওই নিয়ে আর কি আমাদের কিছু বিষয় থাকবে। সো প্রথমে আমরা জানি ডাটাবেজ ফান্ডামেন্টাল এবং আরডিবিএমএস নিয়ে আমরা শুরু করব। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি যেহেতু আজকে আমাদের সেশনের সময় কম, এর জন্য আপনাদের সাথে আসলে ফুল ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, কারণ এটার জন্য সময় ওয়েস্ট হয়। সো আই ওয়ান্ট টু ট্রাই এম ট্রাইং টু কভার as much as possible within this short time. Okay, আপনাদের কোনো কোশ্চেন থাকলে you can ask immediately, short question you can ask immediately. If there is any explainable question, so better to ask at the end of the session or any other time. So I'm fine to go. সবাই শুনছেন? কোনো ইস্যু নাই তো নাকি? আচ্ছা, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সো আপনারা পরে হয়তো পেয়ে যাবেন। No issue. Some একটা ওয়ান ডে সেশন আজকে প্রথমে হচ্ছে। সো if you feel interest on this one, so we can arrange more session. এটা সেশন বেসড হবে, যেহেতু এটা রেগুলার কোর্স না। আর আপনারা যদি কোনো কোর্সে ইন্টারেস্টেড থাকেন দেন হয়তো উই ক্যান অ্যারেঞ্জ, বাট সেটা হয়তো পরে আর কি, সেটা আপনার ইন্টারেস্ট জানালে হয়তো আমরা করলে করতে পারি। বাট নাও উই আর ফোকাসিং অনলি জাস্ট সেশন। মেবি টুডে উইল গো ফর ওয়ান সেশন. If you feel better, then we can go for multiple session like 2, 3 or more session on database, so that we can learn more things. আর আজকে হচ্ছে একদম প্রায় প্রিলিমিনারি একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। আমার কিছু এক্সপিরিয়েন্স, যেহেতু ডাটাবেজ নিয়ে কাজ করছি, তো সেটা শেয়ার করব, বাট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আর কি। তাহলে আমাদের ডাটাবেসটা কি? আসলে ডাটাবেসটা হচ্ছে সাধারণত ডাটাবেস বলতে বোঝায় যে আপনার কালেকশন অফ ইনফরমেশন। সো বিভিন্ন আমরা যখনই কোনো কাজ করি, অফিসে হোক বা যেখানে হোক, মনে করেন যে একটা এমপ্লয়ের ইনফরমেশন থাকতেছে একটা কোম্পানিতে, তো সেটা আসলে ডাটাবেজের মধ্যে রাখা। একটা অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ট্রানজেকশনাল ইনফরমেশন, যদি ব্যাংক হয় তাহলে ব্যাংকের বিভিন্ন লেনদেনের ইনফরমেশন, যেটা বলি আমরা যে ক্রেডিট ডেবিট, এই জাতীয় ইনফরমেশনগুলি আমাদেরকে ডাটাবেজে জমা হয়। আর যদি ব্যাংক ব্যাংক না হয়, এটা যদি একটা ফর এক্সাম্পল সুপার শপ হয়, তাহলে এটা বিভিন্ন ধরনের বেচা কেনার ট্রানজেকশনগুলি জমা হয়, ঠিক আছে। এরকম হসপিটাল হলে পেশেন্ট রিলেটেড ইনফরমেশন জমা হচ্ছে আমাদের। এগুলি আসলে কি হয়, এগুলি যখন আমরা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম থেকে আমরা স্ক্রিনে এই ডাটাগুলি ইনপুট দেই, তখন এগুলি আসলে ব্যাক এন্ডে একটা ডাটাবেজের মধ্যে গিয়ে জমা হয়, ঠিক আছে। তো এই ডাটাগুলিকে আসলে আরডিবিএমএস সিস্টেমে, যেটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেখানে হচ্ছে অর্গানাইজ করে টেবিল স্ট্রাকচারে রাখা হয়। টেবিল স্ট্রাকচারটা কি আমি একটু পরে আসবো। তো আপাতত জেনে রাখেন টেবিল স্ট্রাকচার রাখা হয়, এবং এখানে রাখার কারণ হচ্ছে যে আমরা যাতে কুইকলি এই ডাটাগুলিকে যখন নেক্সট টাইম দরকার হবে, এগুলি যাতে আমরা ফেচ করে নিয়ে আসতে পারি, ওগুলি যাতে ইউজ করতে পারি। ওগুলি বিভিন্ন ক্যালকুলেশন, ম্যানিপুলেশন, বিভিন্ন ধরনের রিপোর্টিং, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের গ্রাফ জেনারেশন, এগুলি আমরা করতে পারি। সো তারপরে আসছে ডাটাবেজের পরে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা হচ্ছে যে একটা সফটওয়্যার সিস্টেম। আসলে এই সফটওয়্যার সিস্টেমটা কি করে, যে ডাটাবেজ যে আমরা ডাটাগুলি ইনফরমেশনগুলি আমরা আহ, রাখি বা ইনসার্ট করি, সেগুলিকে আহ, দেখার জন্য বা ওই ডাটাগুলিকে স্টোর করার জন্য, ওই ডাটাগুলিকে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে হেল্প করে। এটা একটা সফটওয়্যার সিস্টেম, ঠিক আছে। এই সফটওয়্যার সিস্টেমের এক্সাম্পল হচ্ছে যেমন ওরাকল ডাটাবেস বলি, এটা আসলে একটা ডিবিএমএস সিস্টেম, ঠিক আছে। এরকম মারিয়া ডিবি একটা ডিবিএমএস সিস্টেম, পোস্টগ্রেসকিউএল একটা ডিবিএমএস সিস্টেম, এরকম অনেক অনেক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে। এবং এটাতে আরো কিছু বেনিফিট আছে, যেমন বিভিন্ন ইউজার ক্রিয়েট করা যায়, প্রত্যেকটা ইউজারের বিভিন্ন ধরনের প্রিভিলেজ দেওয়া যায়, কে কি ধরনের ডাটা ডাটাবেজে রাখতে পারবে, কে কি ধরনের ডাটা ডাটাবেজ থেকে দেখতে পারবে, কে দেখতে পারবে না। প্রিভিলেজ অ্যাসাইন করা যায় রোল বেস। যেমন নর্মাল এমপ্লয়ি হলে সে হয়তো বেসিক কিছু ইনফরমেশন দেখতে পারবে, যদি ম্যানেজার হয় সে হয়তো আরো অনেক ডিটেলস ইনফরমেশন ডাটাবেস থেকে রিট্রিভ করে দেখতে পারবে, বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারবে, এরকম।
সো ইউজ অফ ডিবিএমএস সিস্টেম, যেটা আমরা বললাম যে এটা একটা সফটওয়্যার সলিউশন সিস্টেম ডাটাবেজের। তো এটা কি কাজে ইউজ করা যায়? ডাটাবেজ ডাটা রিট্রিভালের জন্য, ডাটা রিডান্ডেন্সি থাকলে সেটা চেক করার জন্য, অ্যাভয়েড করার জন্য, ডাটার ইন্টিগ্রিটি চেক করার জন্য। ঠিক আছে, ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আপনি একটা ডাটা একবার একটা ট্রানজ্যাকশন করলেন, সেই ট্রানজ্যাকশনটা যাতে আবার করলে তার উপর বেস করেই যাতে হয়। ফর এক্সাম্পল, আপনাকে ব্যাংকে একটা ট্রানজ্যাকশন, আপনার অ্যাকাউন্টে ফর এক্সাম্পল 10,000 টাকা আছে, এখন আপনি এখান থেকে আহ, কাউকে টাকা ট্রান্সফার করলেন 2,000 টাকা, তাহলে আসলে আপনার পরবর্তী ব্যালেন্স যাতে 8,000 টাকা থাকে। ঠিক আছে, তো এটাতে মানে কি ইন্টিগ্রিটি বজায় থাকে আর কি। তারপর ডাটা সিকিউরিটি হচ্ছে যে যার যেই ধরনের প্রিভিলেজ থাকবে সে সেই পরিমাণ ডাটা দেখতে পারে। ফর এক্সাম্পল, আপনার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন শুধু আপনি দেখতে পাবেন, অন্য কেউ আসলে এটা দেখার কোনো মানে থাকবে না আর কি, দেখার কোনো স্কোপ থাকবে না। মানে আমার অ্যাকাউন্ট হলে আমি দেখতে পারবো। ঠিক আছে, আবার কিছু থাকবে ব্যাংকের যারা স্টাফ, সিনিয়র এমপ্লয়ি, তারা আপনার আমার কিছু ইনফরমেশন দেখতে পারবে, বাট তারা আসলে ওইখানে এই অ্যামাউন্ট কোনো মডিফাই করতে পারবে না, এরকম কিছু রেস্ট্রিকশন থাকে। দেন হচ্ছে ডাটা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হচ্ছে যে ডাটাকে আমরা যখন তৈরি করে নিয়ে আসবো, এই ডাটাগুলোকে দ্রুত যাতে আপনার প্রসেস করতে পারে, এই জন্য ইন্ডেক্সিং করা হয়। তো এই সমস্ত ফ্যাসিলিটিসগুলি আমাদের ডিবিএমএস সিস্টেম প্রোভাইড করে। আচ্ছা, টাইপ অফ ডাটাবেজ। টাইপ অফ ডাটাবেজ আসলে ডাটাবেজের ভ্যারাইটিস অফ টাইপ ডাটাবেজ আছে। ঠিক আছে, তার মানে একসময় ছিল আমাদের ফাইল বেস ডাটাবেজ ছিল, দেন একসময় আসছে যে এক্সেল একটা আসলে ডাটাবেজ সিস্টেম। তারপরে আপনার মাইক্রোসফট অ্যাক্সেস, এটা এক ধরনের ডাটাবেজ ছিল। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে যে ডাটাবেজ গুলি আসছে যেমন ওরাকেল, তারপরে মারিয়াডিবি, মাইএসকিউএল, এগুলো হচ্ছে রিলেশনাল ডাটাবেজ সিস্টেম। ঠিক আছে, এরপরে আরো ডাটাবেজ এনহেন্স হয়েছে, সেটা হচ্ছে যে এখন NoSQL ডাটাবেজ আছে, যেটা হচ্ছে যে নট অনলি এসকিউএল, এগুলোতে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ক্যাটাগরাইজ ডাটা রাখা যায়। আচ্ছা, এখন আমাদের আজকে ফোকাস হচ্ছে, আমরা আজকে কথা বলবো শুধুমাত্র রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টে আমি একটু আগে বলছি যে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টে কি হয়, যে যে কোনো ডাটাগুলি আমরা ক্যাটাগরাইজ করে টেবিলের মধ্যে রাখি। এই যে আপনার যদি এই আম, চিত্রটা দেখেন, এখানে আপনারা দেখবেন যে এখানে দেখেন যে যেমন একটা পারচেস টেবিল আছে, পারচেসের ইনফরমেশনগুলি আমার একটা টেবিল আকার আছে। টেবিল কেন বলতেছি, এখানে আমার কলাম আছে, এই যে এতটুকু হচ্ছে এক একটা কলাম। এক একটা কলামে দেখেন আমরা এক ধরনের ডাটা রাখছি, যে ট্রানজেকশনের আইডি গুলি আমরা একটা কলামে রাখা হয়েছে, কাস্টমার আইডি এক জায়গায় রাখা হয়েছে, প্রোডাক্ট আইডি একটা কলামে রাখা হয়েছে, পারচেস ডেট একটা কলামের মধ্যে রাখা হয়েছে। সো এগুলো হচ্ছে সব আমার কলাম। আর রো হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো একটা ইউজার রিলেটেড ডাটা, যেমন এই একটা ট্রানজেকশনের রিলেটেড ডাটা, এই কাস্টমার, যেমন আমাদের একটা কাস্টমার আছে, তার ইনফরমেশনগুলি একটা রো এর মধ্যে আছে, একটা ট্রানজেকশনের ইনফরমেশন। পরে আরেকটা কাস্টমার হয়তো আরেকটা রোর মধ্যে আছে, আরেকটা কাস্টমার হয়তো আরেকটা রোর মধ্যে আছে, এইভাবে। আর এখানে রিলেশনাল ডাটাবেজে মাল্টিপল টেবিল ইউজ করে আসলে বিভিন্ন ইনফরমেশন রাখা হয়। যেমন এইখানে হচ্ছে ট্রানজেকশনকে সংক্ষেপে টিএক্স বলে, ট্রানজেকশনাল রিলেটেড ডাটাগুলি যে পারচেস টেবিলের মধ্যে আছে, মানে কি ধরনের পারচেস হচ্ছে সেটা নিয়ে। এখন কাস্টমারের ইনফরমেশনগুলি, মানে কাস্টমার আইডি তো এখানে দেওয়া আছে, কিন্তু কাস্টমারের ডিটেল ইনফরমেশনগুলি আপনি যদি খেয়াল করেন, এই যে কাস্টমার টেবিলের মধ্যে আছে, যে কাস্টমার নাম্বার ধরে এই কাস্টমার টেবিলের মধ্যে আবার কাস্টমার ইনফরমেশন আছে, যে এই যে আমরা এই একটা কাস্টমার নাম্বার, হ্যাঁ, 221 এই কাস্টমার নাম্বারটা, এই কাস্টমার আসলে আরো ডিটেল আমরা জানতে চাই, কাস্টমারটা আসলে কে, তার অ্যাড্রেস কোথায়। তো সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো, যে এই কাস্টমারটা হচ্ছে আহ, নাম হচ্ছে বব, এবং তার হয়তো একটা বাসার অ্যাড্রেস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরকম আরেকটা কাস্টমার হলে তার ইনফরমেশনগুলি এখানে দেওয়া আছে। তো এরপর আরেকটা আছে প্রোডাক্টের ইনফরমেশন। একইভাবে আপনার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন দিয়ে, যে সে যে প্রোডাক্টটা পারচেস করছে, এখানে আমি ট্রানজ্যাকশনাল টেবিলে আমি বললাম যে ট্রানজ্যাকশন আইডি কত, কাস্টমারকে এখানে দিলাম, প্রোডাক্ট আইডি কে আমি এখানে বললাম। আসলে প্রোডাক্টটা সে কি পারচেস করছে সেটাকে আমরা এখানে আরেকটা টেবিলের মধ্যে রাখা হইলো। এখানে মাল্টিপল টেবিল আমরা ইউজ করতেছি। তো এখানে দেখা হচ্ছে যে প্রোডাক্টের একটা নাম্বার থাকলে, এই প্রোডাক্টের নাম্বার ধরে আমরা দেখবো যে এই প্রোডাক্টটা আসলে কি। এটা তো যে এক্সাম্পল, এটা ব্যানানা, এটা প্রাইস হয়তো এটা, কেউ হয়তো আরেকটা প্রোডাক্ট নিলে সেটা
হয়তো সেটা বলতেছে, সেটা ডেফিনেটলি এটা একটা টেলিভিশন, তার প্রাইস হচ্ছে একটা। তারপরে আরেকজন তো একটা প্রোডাক্ট নিল, সে হচ্ছে তার প্রোডাক্ট আইডি হচ্ছে এটা, এবং তার ডিটেলস হচ্ছে এখানে, যেমন যেটা হচ্ছে ওয়াচ, তারপর হচ্ছে এটা প্রাইস হচ্ছে ফিফটি $50 বা সামথিং, বা যাই হোক। তো এখন এখানে কি হয় যে যখন আমরা একটা রিলেশনাল ডাটাবেজে আমরা ডিজাইন করব, তখন আসলে মাল্টিপল টেবিলে, যেখানে একটা, এখানে 2 নাম্বার টেবিল, এখানে 3 নাম্বার টেবিল, 3টা টেবিলে আমরা ডাটাগুলি ভেঙে 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 সুন্দর করে সাজায় রাখছি, যে আমার যখন যেটা দরকার সেখান থেকে নিতে পারবো। একই জায়গায় রাখিনি, কারণ তাইলে এটা এই এই কাস্টমারটা যদি 10টা ট্রানজেকশন করে বা 20টা ট্রানজেকশন করে, তাহলে এই জায়গায় সব ইনফরমেশন রাখলে আসলে এটা ক্লামজি হয়ে যাবে, ঠিক আছে? এটা অর্গানাইজ করা সমস্যা হবে। আবার দেখা যাচ্ছে কোনো এক জায়গায় গিয়ে কাস্টমার ইনফরমেশন চেঞ্জ হতে পারে, সে যেমন তার অ্যাড্রেস, কোনো কারণে সে এক জায়গায় আছে, সে হয়তো অ্যাড্রেস চেঞ্জ করতে পারে। তো আমার প্রত্যেকটা রেকর্ডে ধরে ধরে তার অ্যাড্রেস চেঞ্জ করা, আইডেন্টিফাই করা আসলে মুশকিল হবে। এই জন্য এগুলিকে আলাদা করে ফেলা হয়, সেপারেট করে ফেলা। আর এগুলিকে টেবিল টু টেবিলের মধ্যে রিলেশন করে, জয়েনিং করে, যেমন এখানে প্রোডাক্টের সাথে জয়েন করবে প্রোডাক্ট আইডি দিয়ে, আবার কাস্টমারের সাথে জয়েন করতেছে কাস্টমার আইডি দিয়ে। আচ্ছা, এই কনসেপ্টটা আসলে যিনি ডেভেলপ করে, এই রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা, সেটা যে ডেভেলপ করে তাকে বলে, তার নাম, সে পরিচিত, তাকে টেড কড বলে, ঠিক আছে? তার নাম হচ্ছে এগনার ফ্র্যাঙ্ক টেড কড, বাট এটা আপনার টেড কডের থিওরি নামে আসলে বেশি পরিচিত। এটা অনেক ফেমাস, উনি একজন সায়েন্টিস্ট। উনি রিলেশনাল ডাটাবেজের ফার্স্ট যে মডেলটা উনি ডিজাইন করে, এই ডিজাইনটা এখানে দেয়া আছে। এই যে আপনারা যদি এখানে দেখেন, উনি যে ডিজাইনটা করছে এখানে দেয়া আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। উনি ফার্স্টে যে ডিজাইনটা করে, ওনার কনসেপ্ট হচ্ছে এরকম, উনি ফার্স্টে চিন্তা করে এভাবে যে আমি ডাটাবেজের মধ্যে আসলে ডাটা যে রাখবো, আমি কিভাবে অর্গানাইজ করে রাখবো। এখানে কলাম আকারে থাকবে কিছু ডাটা, মানে কলাম আকারের মধ্যে থাকবে একটা ফরম্যাট, আর সাথে থাকবে রো আকারে। কলামের মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ডের নেম, কি এটাকে ফিল্ড নেম বলে বা অ্যাট্রিবিউট বলে। কি হচ্ছে যেমন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, পোস্ট, স্যালারি, এগুলিকে এক জায়গায় ক্যাটাগরাইজ করে রাখবো। যেমন আমরা এমপ্লয়ি আইডি কলামের মধ্যে আমরা কি রাখলাম, সমস্ত এমপ্লয়ের এমপ্লয়ি আইডি, সমস্ত এমপ্লয়ের এমপ্লয়ি নেম, এখানে সমস্ত পোস্ট তার কি আছে, স্যালারি কি আছে, এখানে দেখা হচ্ছে। আর এই কলামের মধ্যে এমনভাবে, এই রোর মধ্যে এমনভাবে অর্গানাইজ করে রাখবো যে এই যেমন E1 এমপ্লয়ির, যে তার নাম কি, তার পজিশন কি, তার স্যালারি কি, তাহলে আমার এখানে অর্গানাইজ হয়ে থাকলো যে আমি কলামে কিছু ইনফরমেশন রাখলাম, রোতে কিছু ইনফরমেশন রাখলাম। তাহলে আমি যখন পুরোটা আমি এভাবে অর্গানাইজ করা থাকবে, তখন এটা আসলে ফাইনালি একটা টেবিল স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা উনি আসলে ডেভেলপ করে। এখন হচ্ছে আমরা একটু আগে যে দেখে আসলাম যে আমাদের 3টা টেবিল ছিল, এই 3টা টেবিলের মধ্যে আমাদের জয়েন হয়েছে, রিলেশন হয়েছে। এইটার জন্য উনি একটা থিওরি করে, সেটা হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কির মাধ্যমে রিলেশন তৈরি করে। যেমন প্রাইমারি কি, যেমন আমরা যে এর আগে দেখি, আমাদের এখানে প্রাইমারি কি ছিল, এখানে কাস্টমার আইডিটা হচ্ছে প্রাইমারি কি ছিল, এবং এইখানে হচ্ছে এটা কি ফরেন কি, সরি, এইখানে ছিল প্রাইমারি কি, এখানে হচ্ছে ফরেন কি ছিল, এখানে ফরেন কি হিসেবে ছিল। এই জিনিসটা এখানে উনি এখানে করছে, এখানে যে আমাদের টেবিলের মধ্যে প্রাইমারি কি থাকবে, মেন টেবিল একটা, ওইটার সাথে রিলেশন থাকবে ফরেন কি দিয়ে অন্য একটা টেবিলের সাথে, যাতে আমরা ডাটাগুলিকে সহজে খুঁজে পাই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই ডাটাবেসটা যখন আমরা ডিজাইন করব, তখন আমাদের একটা জিনিস মানতে হয়, সেটা হচ্ছে যে এসিড প্রপার্টি। এসিড প্রপার্টির ফুল মিনিং হচ্ছে, এতে হচ্ছে অটোমেসি, সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে হচ্ছে আইসোলেশন, ডিতে হচ্ছে ডিউরেবিলিটি। এটা হচ্ছে যারা রিলেশনাল ডাটাবেস নিয়ে কাজ করে তাদের এটা একটা কোর একটা জিনিস, যতগুলি ডাটাবেস সফটওয়্যার আছে তাদেরকে মাস্ট এই এসিড প্রপার্টিটা কমপ্লাই করতে হয়, নাহলে আসলে তাদের ডাটাবেসটা মার্কেট ইউজের জন্য কম্পিটেবল হয় না। আচ্ছা, এখন অটোমেসিটা কি, যে যখন একটা ট্রানজেকশন হবে, ঠিক আছে, সেই ট্রানজেকশনটা যাতে অবশ্যই কমপ্লিট হয়। যেমন ফর এক্সাম্পল, ব্যাংকে আমরা একটা লেনদেন করবো, একটা ট্রানজেকশন করবো, একজনকে আমি টাকা ট্রান্সফার করবো, তাহলে আমার এই ট্রানজেকশনটা ফুললি কমপ্লিট হতে হবে, যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ডিডাক্ট হবে,
আরেকজনের হয়তো XYZ অন্য একজনের অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হবে, আমার এখান থেকে ডেবিট হবে, তার এখানে ক্রেডিট হবে, ঠিক আছে? তো হয় এটা হইতে হবে অথবা হবে না, ট্রানজেকশনটা হবে না। যেমন এমন হবে না যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল, তার অ্যাকাউন্টে টাকা জমা হবে না, হ্যাঁ, বা হইলো না, এইভাবে হবে না। তো এখানে হইতে হবে দুইটা কাজ একসাথে হবে, যে আমার টাকা আমার অ্যাকাউন্ট থেকে যাবে, বাট তার অ্যাকাউন্টে অবশ্যই যাতে জমা হয়। যদি এখানে হয়তো ট্রানজাকশনের জন্য আমার দুইটা টেবিলে ডাটা থাকতে পারে, দুইটা টেবিলে আমার ডাটা থাকতে পারে, একটা টেবিল হচ্ছে আমার ইনফরমেশনগুলি থাকবে, একটা টেবিলে আমার ইনফরমেশন থাকবে, আমার রিলেটেড, যে আমি কে, আমার কয় টাকা আছে আমার স্যালারিতে অ্যাকাউন্টে। আরেকটা টেবিলে হয়তো যে ট্রানজাকশনটা হওয়ার পর আমি যার কাছে পাঠাচ্ছি তার ইনফরমেশনগুলি এখানে থাকবে, ঠিক আছে? তো আমার এখান থেকে যখন কাটবে তার এখানে অবশ্যই এটা অ্যাড হয়ে যাবে, অথবা এই ট্রানজাকশনটা হবে না, এটা কমপ্লাই মাস্ট করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলতেছে অটোমেসি। দেন কনসিস্টেন্সি, যে ডাটা একটা আমি যখন একটা ট্রানজেকশন করব, আমার আমার ট্রানজেকশনটা অবশ্যই আমার ডাটাবেসটা কনসিস্টেন্ট স্টেটে থাকতে হবে। কিভাবে, কিরকম কনসিস্টেন্ট স্টেটে? যেমন আমি একটা ট্রানজেকশন করতেছি, আমি একজনকে টাকা পাঠাইলাম, তো এটা হচ্ছে এই মুহূর্তে আমি যদি আবার আরেকজনকে টাকা পাঠাইতে যাই, বা আমার অ্যাকাউন্ট থেকে অন্য, আমার অ্যাকাউন্টে কেউ টাকা আহ, দিতে যায়, অন্য একজন হয়তো এরকম হতে পারে যে আমার অ্যাকাউন্টে টাকা দিতে যাচ্ছে, তাহলে এখন এরকম হইলো যে আমি বললাম যে আমার এখান থেকে 2,000 টাকা এক্স এর অ্যাকাউন্টে যাও, আবার এখান থেকে ওয়াই বললো ওয়াই এর অ্যাকাউন্ট থেকে টাকা আমার অ্যাকাউন্টে আসুক, তাহলে আমার এখান থেকে আসলে এখন ফর এক্সাম্পল আমার এখানে 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, এখন তার অ্যাকাউন্টে হয়তো এখানে কত 15,000 টাকা আছে এক্স এর অ্যাকাউন্টে, আর আরেকজনের এখানে হয়তো 12,000 টাকা আছে, ফর এক্সাম্পল আমি 12,000 টাকা আছে। আচ্ছা, এখন আমার অ্যাকাউন্ট থেকে যখন 10,000 টাকা থাকবে, আমার এখান থেকে যদি 2,000 টাকা মাইনাস হয়ে যায়, তাহলে এখানে আমার আসলে 8,000 টাকা থাকা উচিত, আর এর অ্যাকাউন্টে, এক্স এর অ্যাকাউন্টে 15,000 আছে, এখানে 17,000 হওয়া উচিত। কিন্তু একই সময় যদি দুইটা ট্রানজেকশন হয়, যে আমার এখানে 10,000 আছে, এখন যে ওয়াই সে আমার অ্যাকাউন্টে দেখলো যে 10,000 টাকা আছে, এখন সে তার এখানে 12,000 টাকা আছে, সে আমার 2,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে আমার এখানে ট্রান্সফার করে দিল, তাহলে আমার এখানে আসলে তার এখানে কমে যাবে, তার এখানে হয়ে যাবে 10,000 টাকা, আমার এখানে আসলে 10,000 আছে, আমার এখানে হয়ে যাবে 12,000 টাকা। কিন্তু আমি একই সময় আমি কি করছি, আহ, আমি আবার আরেকজনকে ট্রান্সফার করছি 2,000 টাকা, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কমে যাওয়ার কথা, আমার এখানে হওয়া উচিত 8,000 টাকা, তার এখানে হওয়া উচিত 17,000 টাকা। কিন্তু মাঝখানে কি হলো, সে যখন দেখছে যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কত, সে আসলে দেখছে 10,000 টাকা, এই মুহূর্তে ট্রানজাকশন করছে, আমি একই সময় ট্রানজাকশন করছি। হইলো কি যে সে আমার 10,000 টাকা দেখছে, সে কমিট করছে, সে আসলে 10,000 পরে আমার সাথে 2,000 দিছে, এখন যোগ হয়ে আমার আসলে হয়ে গেল 12,000 টাকা। কিন্তু আমি ওই সময় আবার আরেকজনকে 2,000 টাকা দিয়েছি, আমার কমে গেছিল 2,000 টাকা, এটা সে খেয়াল করে নাই ওয়াই। অথবা ওয়াই না বলে বলছে ডাটাবেসটা আসলে এটা ট্র্যাক রাখতে পারেনি, তাহলে হয়ে গেল কি, এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল, এখানে 17,000 হয়ে গেল, এখানে 17,000 হয়ে গেল, আমার এটা কমার কথা ছিল, কমে নাই, আর এখান থেকে গেল, তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের ইনকনসিস্টেন্সি হওয়া যাবে না। তে আমি যখন একটা ট্রানজেকশন করব, আগে আগে ওই ট্রানজেকশনটা, ফার্স্ট ট্রানজেকশন প্রথমে আগে হইতে হবে, দেন সেকেন্ড ট্রানজেকশন হতে হবে। আমি সরি, আসলে আমি মাউস দিয়ে লিখতেছি, অত একটু ইয়ে হচ্ছে লেখা। তো পরে হচ্ছে যে আপনার সেকেন্ড ট্রানজেকশনটা হবে, কখনোই দুইটা ট্রানজেকশন একসাথে হইতে পারবে না, এইটা যদি মিলি সেকেন্ডের গ্যাপ হয়, তাহলে ওইটা ডাটাবেজের কাজ হচ্ছে এটা এনশিওর করা, যে ফার্স্ট আমি যে কাজটা করতেছি, আমি যখনই প্রথমে অ্যাক্টিভিটিটা করব, এটা ফার্স্টে হবে, দেন পরের ট্রানজেকশনটা হবে, যাতে দুইটা যাতে ব্যালেন্স থাকে, এইটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। দেন তারপর হচ্ছে আইসোলেশন, মাল্টিপল ট্রানজেকশন অকার ইন্ডিপেন্ডেন্টলি। তো এখন আইসোলেশন হচ্ছে এরকম হতে পারে যে আমি এই টেবিলের মধ্যে আমার ডাটা আছে, তাই না, এরকম আরো অনেকের ডাটা আছে, 50 জন 100 জন ডাটা আছে, তো আমি যখন ট্রানজেকশন করবো ওই সময় যদি ফর এক্সাম্পল XYZ বা রহিম আরেকজন আছে, সে ট্রানজেকশন করতে চায়, তার ট্রানজেকশনটা যাতে কোনো রকম বাধাগ্রস্ত নয়, আমার ট্রানজেকশনটা যাতে হয়, রহিমের ট্রানজেকশনটা যাতে হয়,
আমিও বুঝবো না যে রহিমের ট্রানজেকশন রয়েছে, রহিমও বুঝবো না আমার ট্রানজেকশন রয়েছে, কিন্তু এটা ডাটাবেস ম্যানেজ করবে সেপারেটলি। আর এরপর হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটিটা হচ্ছে যে যখন একটা ট্রানজেকশন সাকসেসফুল হবে, ওইটা সাকসেসফুল মানে সাকসেসফুল, ইভেন কোনো ধরনের সিস্টেমের ফেলিউর হইলেও, যদি কোনো কারণে ফর এক্সাম্পল আমার সিস্টেম ডাউন হয়ে গেছে, ঠিক আছে, হার্ডওয়্যার বসে আছে, ইলেকট্রিসিটি চলে গেছে, তো যদি ট্রানজেকশন কমপ্লিট হয় তাহলে এটা মানে হয় কমপ্লিট হবে, নাইলে হবে না, প্রথমে যেরকম একটা ইয়ে ছিল এরকম মোটামুটির মতো, এটা এনশিওর করবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই এই যে জিনিসটা ম্যানেজ করার জন্য আমাদের আসলে ইউজ করা হয় যে ডাটাবেস সিস্টেমগুলি, অনেকগুলি রিলেশনাল ডাটাবেস আছে, তার মধ্যে মোস্ট ফেমাস হচ্ছে ওরাকল ডাটাবেস, ভেরি 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 ফেমাস, এবং মোটামুটি অনেক জায়গায় রিলায়েবল এবং স্টেবল ডাটাবেস ইউজ হয়। তারপরে মাইস্কেল আছে, আইবিএম এর ডিবি2 আছে, মাইক্রোসফটের এসকিউএল সার্ভার আছে, ইদানিং মারিয়া ডিবিটা চলছে, মারিয়া ডিবি পোস্টগ্রেসকিউএল রিলেশনাল ডাটাবেস হিসেবে বেশ চলতেছে। এগুলি হচ্ছে মোস্ট ফেমাস ডাটাবেস সিস্টেম। আচ্ছা, তো এখন এরপরে আমি চলে যাব এসকিউএল নিয়ে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা ডাটাবেসটা বললাম, যে ডাটাবেসগুলোতে যদি আমি কোনো ডাটা ইনসার্ট, আপডেট, কোনো চেঞ্জেস করতে চাই, কোনো ধরনের ক্যালকুলেশন করতে চাই, এটার জন্য আসলে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সেটাকে বলা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো না, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফুল, যেরকম একটা জাভা বা পাইথন তাদের মতো ফুল ল্যাঙ্গুয়েজ না। আবার এটা মূলত শুধুমাত্র ডাটাবেস থেকে, আমার ডাটাবেসে যে ডাটাগুলি থাকবে, এই ডাটাগুলিকে, এটা যদি ফুল ডাটাবেস, এই ডাটাবেস থেকে ডাটাগুলিকে রিট্রিভ করার জন্য, অথবা ডাটাবেসে ডাটা রাখার জন্য, অথবা কোনো ধরনের ক্যালকুলেশন প্রসেস করার জন্য আমার এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। তো এই এসকিউএল ডেভেলপ করা হয় রিলেশনাল ডাটাবেসের জন্য। অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ডাটাবেস আসলে এই এসকিউএল এইভাবে চলে না, কারণ এসকিউএল কিছু স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড ফলো করে। স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করে আইবিএম, এটা 1970 সালে ডেভেলপ করা হয়। আর এটাকে এনহ্যান্স করে ওরাকল, মানে মেজর কন্ট্রিবিউটর হিসেবে ওরাকল অনেক এটার মধ্যে কন্ট্রিবিউট করে এটাকে এনহ্যান্স করে। আর এসকিউএল এর মেইন ইনভেন্টর হচ্ছে ডোনাল্ড ডি চ্যাম্বারলিন, আর হচ্ছে রেমন্ড এফ বয়েজ। ওনারা দুইজন আসলে এসকিউএল এর ফার্স্ট ডিজাইনটা করে, দেন হয়তো ওনারা এটাকে এনহ্যান্স করে বা মডিফাই করে। আচ্ছা, এসকিউএল ল্যাঙ্গুয়েজটার যে কমান্ডগুলি আমরা ইউজ করব এখানে, এটাকে চারটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল। এগুলির এগুলির মিনিং হচ্ছে, ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ওগুলিকে বলা হচ্ছে যেগুলি আসলে কোনো ধরনের স্ট্রাকচার তৈরি করার জন্য ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল ডাটাবেজে আমি যখন ডাটা বলেছিলাম টেবিল, টেবিল যখন তৈরি করব তখন আসলে আমার এই ডিডিএল ইউজ করা হয়। এরকম আরো অনেকগুলো অবজেক্ট আছে, যেমন ভিউ আছে, ইন্ডেক্স আছে, তারপরে বিভিন্ন ধরনের প্রসিডিউর তৈরি করা যায়, ডেলিট করার জন্য ক্রিয়েট ইউজ করা হয়। তারপর যদি কোনো চেঞ্জেস লাগে এগুলোতে, যেমন আমি টেবিল তৈরি করছি আর আমি আবার নতুন একটা কলাম অ্যাড করবো বা রো অ্যাড করবো, সেক্ষেত্রে আমার অল্টার ইউজ করে করতে পারি। তারপর ড্রপ, ড্রপ হচ্ছে এটা আমি ক্রিয়েট করলাম, ডিলিট করে দিলে ড্রপ। ট্রাঙ্কেট হচ্ছে টেবিলে আমার ডাটা আছে, এই ডাটাগুলিকে আমি চাচ্ছি যে টেবিলটা থাকবে, কিন্তু আমি ডাটাগুলি ডিলিট করে ফেলবো, সেক্ষেত্রে ট্রাঙ্কেট ইউজ করা যায়। তারপর হচ্ছে রিনেম। রিনেম হচ্ছে টেবিলের নেম, যদি ফর এক্সাম্পল আমার থেকে এমপ্লয়িজ টেবিল, এটাকে চেঞ্জ করে অন্য একটা দিতে যাচ্ছি যে নিউ এমপ্লয়িজ বা সামথিং, সেক্ষেত্রে আমার এটা রিনেম ইউজ করা যায়। তারপর হচ্ছে ডিএমএল। ডিএমএলটা হচ্ছে যে আমার কোয়েরি করার জন্য, এই টেবিল থেকে ডাটাগুলি ডিসপ্লে করার জন্য, কোনো ধরনের ক্যালকুলেশন করার জন্য আমার সিলেক্ট ইউজ করার জন্য। ইনসার্ট হচ্ছে টেবিলের মধ্যে ডাটা ঢুকানো, মানে বাইরে থেকে টেবিলে আপনি ডাটা নিয়ে যাবেন। আপডেট হচ্ছে কোনো একটা ডাটা আছে সেটাকে আমি মডিফাই করব। আর ডিলেট হচ্ছে আমি যদি কোনো একটা এক্সিস্টিং ডাটা আছে, ওই রোটাকে আমি পুরো ডিলিট করে দেবো। কোনো একটা এমপ্লয়ি ছিল আমার কোম্পানিতে কাজ করছে, সে হয়তো জব ছেড়ে দিল, তাহলে আমি ওই রেকর্ডটা আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা,
তারপর হচ্ছে ডিসিএল ল্যাঙ্গুয়েজ। ডিসিএলটা হচ্ছে এটা কন্ট্রোলের জন্য ইউজ হয়, যে আমি কোন ইউজারকে যখন অ্যাক্সেস দিব, তো আসলে সে কতটুকু ডাটা দেখতে পারবে, কোন টেবিলের ডাটা দেখতে পারবে, কোন টেবিল ডাটা দেখতে পারবে না, কোন রেকর্ড দেখতে পারবে দেখতে পারবে না, এগুলি বিভিন্ন ধরনের প্রিভিলেজ অ্যাসাইন করা যায়। তো সেটা হচ্ছে বলা হচ্ছে ডিসিএল। তো এই ডিসিএল এর জন্য কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আর কি, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। একটা হচ্ছে গ্র্যান্ট, একটা হচ্ছে রিভোক, মানে আমি একজনকে প্রিভিলেজ দিব, আর এটা হচ্ছে প্রিভিলেজ আমি নিয়ে নেব, ফেরত নিয়ে নেব। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে যে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। কমিটটা হচ্ছে যে এই যে একটু আগে আমরা কথা বললাম যে ডাটা আমাদের এখানে সেভ হয়েছে কিনা এটা আগে এনশিওর করতে হবে, ফার্স্টে এখানে দেখবে, তারপর সেকেন্ডটা করবে। তাহলে এখানে আমার প্রথম রেকর্ডটা সেভ না হওয়া পর্যন্ত, পার্মানেন্টলি ডাটাবেস সেভ না হওয়া পর্যন্ত দ্বিতীয়টা হবে না। এইটা আমার এই কমিট দিয়ে এনশিওর করে যে আমার প্রথমে কমিট হইলে, কমিট হওয়া মানে আমার টেবিলে ডাটা পার্মানেন্টলি স্টোর হয়ে যাওয়া। পার্মানেন্টলি স্টোর হয়েছে, দেন আমার পরের কাজটা হবে। আর রোল ব্যাক হচ্ছে আমি কোনো একটা চেঞ্জেস করলাম, কমিট করি নেই, কমিটের আগে রোল ব্যাক করতে হয়, যে আমি কমিট করিনি, তার মানে টেবিলের স্টোর হয়নি, কিন্তু আমি চেঞ্জেস করছি, এটা মেমোরির মধ্যে জমা আছে, আমার মেমোরিতে জমা আছে সিস্টেমের। তো সেখান থেকে আমার এটা ডিলিট করে দেওয়া যায়, ঠিক আছে, রোল ব্যাক করে। সেভ পয়েন্টটা হচ্ছে এই কমিট আর রোল ব্যাকের মাঝামাঝি একটা জায়গা, যে আমি কাজ করতেছি, ডাটা বিভিন্ন চেঞ্জেস করতেছি, আর আমি বিভিন্ন জায়গায় পয়েন্ট দিতে, সেভ পয়েন্ট রাখতে পারি। যেমন এটা মনে করেন যে একটা পয়েন্ট, সেভ পয়েন্ট, এরপরে আরেকটা করলাম আরেকটা সেভ পয়েন্ট। আমার কোনো কারণে নিচে গিয়ে মনে হলো যে আমি আসলে এই যে চেঞ্জেসগুলি করছি এগুলি আসলে আমি ভুল করছি, আমার এই আগের জায়গায় চলে যাওয়া উচিত, ঠিক আছে, তখন আমি সেভ পয়েন্টে চলে যেতে পারি। তো এই জন্য ইউজ করা হয়। আচ্ছা, এতটুকু ঠিক আছে? সবার কি শুনতে পাচ্ছেন? কোনো বোঝা যাচ্ছে? কোনো চ্যালেঞ্জ? হ্যালো? আচ্ছা, তারপরে আমরা যেটা যাবো, যে আসলে একটা কোয়েরি যখন আমরা এই এসকিউএল গুলি নিয়ে কাজ করতেছি, তখন এটা আসলে ডাটাবেস ইঞ্জিন কিভাবে প্রসেস করে। ঠিক আছে, এই এক্সাম্পলটা ওরাকল থেকে দেখানো হচ্ছে। ওরাকল থেকে দেখানোর কারণ হচ্ছে ওরাকল স্ট্যান্ডার্ড কোর্স ফলো করতেছে, এর জন্য অন্যান্য ডাটা মোটামুটি অলমোস্ট সেম, বাট একটু হয়তো 19-20 হতে পারে, বাট ওরাকল স্ট্যান্ডার্ড, এই জন্য এখানে দেখানো হচ্ছে যে যখন একটা আমরা এসকিউএল কোয়েরি লিখি, যখন একটা এসকিউএল কোয়েরি লেখা হয়, সিলেক্ট ফ্রম হয়, এটা আমরা লিখলাম, লেখার পরে এটা পার্সিং হয়। পার্সিং মানে কি? পার্সিংটা হচ্ছে যে এইটা আমরা যখন লিখবো আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে লিখি, এই যে সিলেক্ট ফ্রম হোয়ার, এটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আসলে মেশিন ডাইরেক্টলি বুঝতে পারে না। মেশিনের ফরম্যাট হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ফরম্যাটে, সেটাকে আসলে মেশিন যাতে বুঝতে পারে সেটার ফরম্যাটে কনভার্ট করে এটাকে নেওয়া, তখন এটা পার্সিং বলে। আরেকটা জিনিস করা এখানে আসলে সিনট্যাক্স গুলি ঠিক আছে কিনা, এই যে আমি ডাটা এভাবে লিখলাম, এটা আসলে ঠিক আছে কিনা, কোথাও আমি ভুল করছি কিনা, এই জিনিসগুলো আসলে চেক করা হয়, সিনট্যাক্স চেক করা হয়। করার পরে এটা পাঠানো হয় একটা এসকিউএল ক্যাশের মধ্যে, এটা অ্যাক্সেস প্ল্যান করে। অ্যাক্সেস প্ল্যানটা কি? যখন আমি পার্সিং হয়ে এটা চলে আসবে, তখন এটা একটা প্ল্যান দ্বারা করা, যে আমার 2-3টা টেবিল থেকে ডাটা রিড করতে হবে, তখন সে সাজায় কোন টেবিল থেকে ডাটা রিড করবে, ওখানে কোনো চেঞ্জেস করতে হবে কিনা, ওখানে কোনো ক্যালকুলেশন আছে কিনা, আবার 2টা টেবিল থাকলে ওইখানে কি কি ধরনের রিলেশন ডাটা নিয়ে আসতে হবে, এগুলি সে চেক করে। তো এই জন্য যে প্ল্যানটা, সে মাল্টিপল প্ল্যান সাজে, এখানে ডিজাইন প্ল্যান সে তার ইন্টারনালি করে, এই প্ল্যানটা সে ইন্টারনাল করে, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু এটা ডাটাবেস ডিজাইন সিস্টেম এই কাজটা করে। অ্যাক্সেস প্ল্যান করে, অ্যাক্সেস প্ল্যানটা ফার্স্ট হচ্ছে দেখে যে কাকে কাকে অ্যাক্সেস করা যাবে, দেন এক্সিকিউশন প্ল্যান করে, এই এক্সিকিউশন প্ল্যানটা এক্সিকিউশন ফেজে পাঠায়। এক্সিকিউশন ফেজ কি করে? এক্সিকিউশন ফেজ এই প্ল্যানটা নিয়ে সে যায়, ডাটাবেজে একটা ক্যাশ মেমোরি থাকে, ক্যাশ মেমোরিতে কি হয়, যে আমাদের যে ডাটাগুলি মেইনলি পার্মানেন্টলি ডাটাগুলি আমাদের ডিস্কে জমা থাকে, ডিস্কে ডাটা ফাইল থাকে, ওখানে জমা থাকে। এখন এই ডাটাগুলিকে যখন আমরা প্রসেস করব, তখন আসলে ডাটাবেজে একটা ক্যাশ মেমোরি থাকে, এই ক্যাশ মেমোরিতে সে নিয়ে আসে ডাটাগুলিকে। তো এখানে সে রাখে, তার একটা লার্জ সাইজ ক্যাশ মেমোরি থাকে, সে ডাটাগুলিকে এখানে রেখে দেয়, যেগুলি ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, যাতে আমাদের কোয়েরি প্রসেসিংটা ফাস্টার হয়। কারণ এইখানে যখন এই ক্যাশ মেমোরিতে এই ডাটা ফাইল থেকে লোড হবে, তখন আসলে এটা একটা আইও অপারেশন, এখানে টাইম কনজিউমিং হয়। তো এটা ফাস্টার করার জন্য সে অলরেডি টেবিলগুলি, এখানে অনেকগুলি টেবিল যেগুলি ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, ক্যাশের মধ্যে নিয়ে রাখে। তো
এই পর্যায়ে যদি এক্সিকিউশন ফেজে কি করবে, প্ল্যান অনুযায়ী সে এসে ডাটাকে দেখবে যে এই ডাটাগুলি, যে ডাটাগুলি অপারেশনটা করবে সেটা আসলে ক্যাশ মেমোরিতে আছে কিনা। যদি ক্যাশ মেমোরিতে আসে তাহলে সে কি করবে, এই ডাটাগুলিকে প্রসেস করা শুরু করবে। যদি দেখে যে আসলে ক্যাশের মধ্যে নাই, তাহলে সে কি করবে, ওই ডিস্ক থেকে যেখানে পার্মানেন্টলি স্টোর করা আছে সেখান থেকে ডাটাগুলি আবার সে তার ক্যাশ মেমোরিতে লোড করবে। লোড করার পর এটা প্রসেস করে দেন এই প্রসেস করার পরে যে রেজাল্টটা পাওয়া যাবে, এই রেজাল্টটা ফেসিং ফেজ, মানে এইখান থেকে এই রেজাল্টটাকে ইউজার নিকট পাঠায় দেবে। তো মোটামুটি হচ্ছে ওভারঅল একটা হাই লেভেল ওভারভিউ যে কিভাবে কোয়েরিটা প্রসেস হয়। এর মাঝখানে আরো অনেক স্টেপ আছে, অনেক কিছু আছে যেটা হচ্ছে কমপ্লেক্সিটি কমানোর জন্য আসলে দেয়া হয়নি। আচ্ছা, মোটামুটি থিওরিটিক্যাল একটা কনসেপ্ট দেওয়ার জন্য এটা আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখব যে এই কাজগুলি ডাটাবেজে আমরা কিভাবে করি। তো প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। প্র্যাকটিক্যালের জন্য আপনাদের ওরাকল ইনস্টল করা থাকতে হবে, একটা পিসি থাকতে হবে। যেমন আমি এখানে উইন্ডোজে একটা ওরাকল ইনস্টল করে রাখছি, লিনাক্সেও করা যায়, বাট উইন্ডোজেও করা যায়, উইন্ডোজে সহজ আর কি একটু করা। এখানে আমি একটা ডাটাবেজ ইনস্টল করা আছে এখানে। আর এটাকে অ্যাক্সেস করার জন্য আমি একটা টুলস ইউজ করতেছি, এটা হচ্ছে ডিবি এবার একটা টুলস, এটা আমি কানেক্ট করছি। কানেক্ট করে এখানে এখান থেকে আমি দেখবো কোয়েরিগুলি করে দেখবো। এটা সুবিধা হচ্ছে, এটা এখানে কানেক্ট করার সুবিধা হচ্ছে গ্রাফিক্যালি আমি এখানে দেখতে পারি। একটু আগে যে আমি টেবিলের কথা বললাম, সেই টেবিলগুলি এখানে আমার দেখা যাবে, কি কি টেবিল আছে একটা স্কেমার মধ্যে, ডাটাবেজের মধ্যে কি কি টেবিল থাকে সেগুলি এখানে দেখা যায়। আর আপনাদের যাদের ওরাকল ইনস্টল করতে চ্যালেঞ্জ আছে তারা এখানে একটা জিনিস দেখতে পারেন, আমার কাছে এটা এটা ভালো মনে হচ্ছে। কোয়েরির বেসিক বিগিনার পর্যায়ে এখানে ডিফল্ট একটা ওরাকল থেকে একটা আপনার ইঞ্জিন তৈরি করে দেয়া আছে। আপনারা যেখানে লগ ইন করেন এখানে কিছু স্ক্রিপ্টও দেয়া আছে, এগুলি আপনার তৈরি করে রান করতে পারেন। লিঙ্ক তৈরি করা আছে, তো বিভিন্ন টেবিল তৈরি করা আছে। এখানে আপনার লগ ইন করলে এখান থেকে আপনি, আমি যে কোয়েরিগুলি চালাবো এগুলি আপনি দেখতে পারবেন আর কি, এক্সিকিউট করে দেখতে পারেন এখানে। সো আমি এটা আপনাদের ইয়েতে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর যদি সরাসরি কেউ ওরাকল ইনস্টল করতে চান সেটাও করতে পারেন, যদি এটা সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যাল সেশনে আসলে দেখব যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে একটা টেবিলের ডিজাইন কিভাবে করে সেটা দেখবো, ফার্স্টে একটু বোঝার চেষ্টা করব। দেন আসলে ডাটা কিভাবে কোয়েরি করা যায় সেটা দেখবো। আমরা এখানে স্ট্রাকচার দেখতেছি যে আমাদের এখানে কয়েকটা টেবিল তৈরি করা আছে অলরেডি। একটা কান্ট্রি, ডিপার্টমেন্ট, এমপ্লয়িজ, জব, জব লোকেশন, অনেকগুলি আমাদের টেবিল তৈরি করা আছে। এই টেবিলের মধ্যে আসলে ডাটা থাকে। তাহলে আমি দেখি ফার্স্টে যে আমার একটা টেবিলের ডাটা কিভাবে দেখতে হয়, ডাটা কি কি ডাটা আছে আমি যদি সেটা দেখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি এমপ্লয়িজ। আচ্ছা, আমি যদি এই কমান্ডটা এক্সিকিউট করি আমি দেখবো যে এখানে যেহেতু অলরেডি ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি করা আছে। এই যে দেখেন, আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম, যেটা রিলেশনাল ডাটাবেজ। আচ্ছা, আমার এখান থেকে যদি আসতে পারে, যেহেতু বাসা তো একটু, হয়তো অন্য কোথাও থেকে আসলে আপনাকে। আচ্ছা, আমি একটু আগে ওই যে দেখাইতেছিলাম যে টেবিল স্ট্রাকচারে আমাদের ডাটাগুলি থাকে, এই যেখানে আমরা দেখাচ্ছিলাম যে আমাদের তাহলে টেবিল স্ট্রাকচার থাকে। এটা আসলে দেখেন আমার ডাটাবেজে কিভাবে থাকতে পারে, এটা যদি আমরা খেয়াল করি এখান থেকে আমরা যদি এই যে দেখেন আমি এক্সিকিউট করি, দেখেন এখানে আমার টেবিল স্ট্রাকচারে আমার ডাটাগুলি আছে। এটা একটা লাইভ ডাটাবেজ, ঠিক আছে, যদিও স্যাম্পল ডাটাবেজ, বাট এটা একটা লাইভ ডাটাবেজ। এখানে কিছু অল্প ইনফরমেশন দেয়, এখানে দেখেন অনেক ইনফরমেশন দেওয়া আছে এবং এর মধ্যে রিলেশন তৈরি করা আছে। রিলেশনাল একটা
কি বলে যে এই যে এখানে যে আমরা একটা রিলেশন দেখলাম, যে একটা টেবিলের সাথে একটা রিলেশন আছে, সেটা আমরা দেখবো। এখানে খেয়াল করেন যেখানে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ফোন নাম্বার, এই জাতীয় ইনফরমেশনগুলি আছে। তার মানে এমপ্লয়েজ টেবিলের এমপ্লয়ের যাবতীয় ইনফরমেশনগুলি আছে, ঠিক আছে। তো আমি আরেকটা টেবিল যদি দেখি, জব টেবিল, জব টেবিলে গেলে আমরা দেখবো যে জব রিলেটেড ইনফরমেশনগুলি আছে, তার কি পজিশন, এই ইনফরমেশনগুলি আছে, ঠিক আছে। এখন এখানে সবগুলিতে আছে। এরপর হচ্ছে আপনার অনেকগুলি টেবিল আছে এখানে, এগুলি এক একটা একটার সাথে রিলেশন করা আছে। যখন আমার এই যে জব টেবিলে যখন গিয়ে আমি দেখবো যে একটা এমপ্লয়ের যে এটা কি, বা আমি জব হিস্টোরি যদি দেখতে চাই, আমি একটা টেবিল চেক করি এখান থেকে। আচ্ছা, জব হিস্টোরি থেকে যদি আমি দেখি, এখানে আমি দেখব এটা একটা ট্রানজেকশনাল টেবিল ধরতে পারি। ওই আগেরটা যেরকম দেখছিলাম এরকম একটা ট্রানজেকশনাল টেবিল, মানে একটা অর্গানাইজেশনে কোন কোন এমপ্লয়ি কাজ করতেছে, তার কবে স্টার্ট ডেট, জয়নিং ডেট, ইন ডেট, তার জব আইডি কি, তার ডিপার্টমেন্ট আইডি কি। এখন এটা ডিটেল যদি আমি দেখতে চাই, তাহলে আমার রিলেশন করার কার সাথে আছে, এই এমপ্লয়ির যে এমপ্লয়ি আইডি দেখলাম এমপ্লয়ি টেবিলে একটু আগে, এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ের ইনফরমেশন দেখলাম, এই যে এমপ্লয়ি আইডি, এটার সাথে আমার এই জব হিস্ট্রি টেবিলের এই যে এমপ্লয়ি আইডি, এটার সাথে এটা দিয়ে রিলেশন করা আছে, ঠিক আছে। তারপরে স্টার্ট ডেট, তার কবে জয়নিং ডেট ছিল, সে কবে লাস্ট মানে চাকরি ছেড়ে দিছে। এরপরে দেখেন এখানে জব আইডি দিয়ে আছে, জব আইডি হচ্ছে জবের ইনফরমেশন এখানে, যেমন আইটি প্রো, এসে অ্যাকাউন্ট, এইটা রিলেটেড ইনফরমেশনগুলি আবার জব টেবিলে আছে। এই যে দেখেন এখানে হচ্ছে আমার জব টেবিলের মধ্যে ডিটেল ইনফরমেশনগুলি দেয়া আছে। আমি যদি দেখি যে আসলে এই যে অ্যাড, একটু আগে দেখলাম প্রো, দেখলাম এই যে আইটি প্রো দেখলাম, তার মানে তার ডেফিনেশন এখানে দেওয়া আছে, যে তার এই আইটি প্রোগের ডেফিনেশন হচ্ছে সে একজন প্রোগ্রামার, তার বেতনের একটা রেঞ্জ দেওয়া আছে, তার বেতন 4,000 থেকে 10,000 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের জব হিস্ট্রিটা হচ্ছে ট্রানজেকশনাল টেবিল, এবং এই যে এগুলি হচ্ছে, এগুলিকে বলে মানে ডিটেল ইনফরমেশন রাখা আর কি, ডেমোগ্রাফিক টেবিল। এই ডাটাগুলি আমাদের রিলেটেড টেবিল। তো তাইলে আমার কি হচ্ছে, এই তিনটা টেবিল এখানে আমাদের এখানে, তিনটা টেবিলের মধ্যে ইনফরমেশন রাখা আছে, রিলেটেড ইনফরমেশনগুলি। আমি যদি এখানে আমাদের এখানে যাই, এইটার সাথে রিলেটেড করে যদি আমি বুঝাইতে যাই, যে এখানে যে ডিজাইনটা আছে প্রোডাক্ট পারচেস টেবিলের সাথে ছিল, এটার সাথে যে আমাদের এটা কিভাবে, আমাদের এখানে ট্রানজেকশনাল টেবিল হচ্ছে তিনটা টেবিল এখানে। একটা হচ্ছে জব হিস্টোরি, জব হিস্টোরি, একটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিলকে আমি দিয়ে সংক্ষেপে লিখলাম। আরেকটা হচ্ছে জবস টেবিল, এটা হচ্ছে জবস টেবিল। হ্যাঁ, এখন এগুলির মধ্যে দেখেন আমাদের রিলেশনটা, একটু আগে যে বললাম যে আমাদের রিলেশনাল মডেলে আমরা কাজ করছি। তো রিলেশনাল মডেলে আমি কি বললাম, এই জব হিস্ট্রি হচ্ছে ট্রানজেকশনাল গুলি, এমপ্লয় যে জব করতেছে তার ইনফরমেশন গুলি, ট্রানজেকশন, সে কবে জয়েন করতেছে, মানে কে, তার এমপ্লয় আইডি ধরে এখানে রাখলাম যে সে কবে জয়েন করছে, তারপর তার স্যালারি কত, এটা। আর ডিটেল ইনফরমেশন গুলো, তার ডেজিগনেশনটা আমরা কিওয়ার্ড দিয়ে এখানে রাখছিলাম, এটা আমি ডিটেল ইনফরমেশনটা এখানে রাখলাম। তাহলে এখানে একটা জয়েন হইলো, ঠিক আছে, একটা রিলেশন হইলো। জয়েন এটাকে বলতে হচ্ছে রিলেশন, ঠিক আছে, এটাকে বলতে হচ্ছে রিলেশন। আর এইখানে আবার একটা হলো এমপ্লয়ের ইনফরমেশন, তার সাথে এখানে একটা রিলেশন তৈরি হলো, ঠিক আছে। তাহলে আমার এখানে এই যে আমরা এই যে রিলেশনাল মডেল বলতেছি, এই রিলেশনাল আরডিবিএমএস মডেলটা এখানে ফলো করা হচ্ছে, ঠিক আছে। তো ওকে, আমরা
এখন এখানে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আসলে এই রিলেশনাল ডাটাবেজে কিভাবে আসলে ইনফরমেশনগুলি রাখা হয়, ঠিক আছে? এটাতে বুঝতে পারা যাচ্ছে তো যে আসলে রিলেশনাল ডাটাবেজে ইনফরমেশনগুলি কিভাবে রাখা হয়। হ্যালো। আচ্ছা। আচ্ছা, ওরাকেল মাইস্কেল এই দুইটা হচ্ছে অনেক পুরাতন। হ্যাঁ, অনেক পুরাতন ডাটাবেস। শোনা যাচ্ছে আমার কথা? এই দুইটা হচ্ছে অনেক পুরাতন এবং ফার্স্ট, প্রথম দিকের ডাটাবেস। এদের সিকিউরিটিটা অনেক স্ট্রংলি ম্যানেজ করা হয়। আর রিসেন্টলি হচ্ছে এই মারিয়াডিবি, মাইএসকিউএল, হ্যাঁ, এই এই ডাটাবেসগুলি হচ্ছে একটু পরে আসছে। আর এগুলি আসলে একসময় ছিল ওপেন সোর্স ডাটাবেস, ঠিক আছে? ওপেন সোর্স মানে এটা কমিউনিটি বেসড ডাটাবেস। আর ওরাকেল, তারপর মাইক্রোসফটের যে এসকিউএল সার্ভার, এগুলি হচ্ছে যে আপনার এন্টারপ্রাইজ লেভেলের ডাটাবেস। মানে এগুলি ডিজাইন করে, টেস্ট করে, একদম এভরিথিং চেক করে এগুলি মার্কেট করা, মানে মার্কেটিং করা হয়। এবং এগুলি প্রোডাকশন লেভেলের ডাটাবেস, যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে এগুলি এনশিওর করে, এগুলি কমপ্লিট করে এগুলি মার্কেটে আসলে প্রোভাইড করা হচ্ছে। আর মারিয়াডিবি বলেন, মাইস্কুয়েল বলেন, এরা কি করছে, এরা এগুলি ওপেন সোর্স ডাটাবেস, এরা মানে কমিউনিটি লেভেলে এগুলি ডেভেলপ করছে। বিভিন্ন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রামাররা বিভিন্ন ধরনের এনহ্যান্স করছে, করার পরে এটা একটা একটা লেভেলে তারা নিয়ে আসে। তো এর জন্য ওই সময় আসলে এই অনেক কিছু আসলে এটার ফুললি এনশিওর করা সম্ভব হয় নাই, যে আসলে যেহেতু কমিউনিটি বেস, যে এভরিথিং পারফেক্টলি ওয়ার্ক করবে, কোনো জায়গায় কোনো ইস্যু হবে না বা কোনো সিকিউরিটি ইস্যু থাকবে না, এই জিনিসগুলি ওইভাবে এনশিওর করা যায়নি। তো এখন যদিও আপনি মারিয়াডিবি, মাইএসকিউএল তো ওরাকল এটাকে নিয়ে নিছে। তারপরে যেমন মারিয়াডিবি, এটাও একটা অর্গানাইজেশন আছে, ওরা মারিয়াডিবি কে এন্টারপ্রাইজ লেভেলে করতেছে। তারপর কমিউনিটি এডিশনে আছে। কিন্তু ওরাকেল আর এমএস এসকিউএল, যেটা মাইক্রোসফট এসকিউএল, এগুলো অনেক পুরাতন এবং টেস্টেড করে ওরা একটা আপনার রেডি পর্যায়ে এসে এগুলি আসলে মার্কেটে প্রোভাইড করে। তার জন্য এগুলির মধ্যে রিলায়েবিলিটি অনেক বেশি এবং সিকিউরিটি অনেক বেশি। এর জন্য আসলে এগুলিকে স্ট্রংলি রিলায়েবল ডাটাবেস বলে। এবং সাধারণত যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়, যেমন ব্যাংক, তারপরে মোবাইল ফাইন্যান্সিয়াল সলিউশন, এগুলোতে ওই এই ওরাকেলের মাইক্রোসফট এসকিউএল এর সার্ভার যেটা ইউজ করা হয়। এটা ভাই আপনি মনে হয় একটা পুলিং সেশন করে দেন, যারা যারা পার্টিসিপেট করতেছে তারা মানে ভোট দিয়ে দেবে।
তা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন ওরাকেলের এই ওদের ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। বাট আপনি যখন ইউজ করবেন এটা লাইসেন্সিং করতে হয়, আপনার লাইসেন্সিং এর কিছু পলিসি আছে। তো আপনি যখন এন্টারপ্রাইজ লেভেল ইউজ করবেন আসলে আপনাকে লাইসেন্স করে ইউজ করতে হবে, কারণ ওদের অনেক সাপোর্ট লাগে। আর আপনি লার্নিং এর জন্য বা প্র্যাকটিসের জন্য আপনি এই ওরাকেলের ডাটাবেজের এখানে সাইট আছে, ওখানে আপনি ওখানে গিয়ে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি যখন কমার্শিয়াল ইউজ করবেন তখন লাইসেন্স বাধ্যতামূলক। এইটার ফিসটা আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আপনি কতটা সিপি ইউজ করবেন, কি পরিমাণ র্যাম ইউজ করবেন, কত কি কি প্রসেস ইউজ করবেন। এটা অনেক বিশাল ক্যালকুলেশন আছে। এটা আপনি যখন ইউজ করবেন তখন ওই ওরাকেলের সাথে কমিউনিকেট করলে ওরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রাইসিং বলে দিবে। জি, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আবার নেক্সট সেশনে তো দেখা হবে। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।